শর্মিষ্ঠা, এই যে সাধারণ মানুষের সত্যি সত্যি বঙ্গোপসাগরে ফেলবে না বা অন্য দেশে পাঠিয়ে দেবে না, কিন্তু সাধারণ মানুষ যাদের নাম বাদ যাচ্ছে, আমি অনেকেরই বক্তব্য শুনলাম, তারা বলছেন যে এরপর কি আমি যে টাকাটা আমার অ্যাকাউন্টে ঢোকে সেটা কি আসবে আমি যদি ভোটার না থাকি, বা আমাকে ব্যাংক যদি এখন কেওয়াইসি চায় সেখানে বলবে আপনার ভোটার কার্ড নিয়ে আসুন, সেটা তো আমি দিতে পারবো না, তাহলে আমার অ্যাকাউন্ট তো ফ্রিজ হয়ে যাবে, আমি তো কিছুই করতে পারবো না। এই ভয়গুলো মানুষের মনে থাকছে। এবং এই যে প্রশাসনিক গাফিলতির বিষয়টা, আমার তপনবাবুকে এটা জিজ্ঞেস করার ইচ্ছে ছিল, এই প্রসঙ্গটাও সুপ্রিম কোর্ট বলেছে যে গতকালের ঘটনায় প্রশাসনিক গাফিলতি ছিল, কিন্তু এই প্রশাসনিক গাফিলতির দায় কার? মুখ্যমন্ত্রী তো আজ পরিষ্কার বলে দিলেন যে মুখ্য সচিব কোনোদিন আমার সঙ্গে যোগাযোগই করেননি, নতুন যিনি মুখ্য সচিব হয়েছেন বা আর যারা নিযুক্ত হয়েছেন। 2023-এ যে গুয়াহাটি হাইকোর্টের রায়, এখানে কিন্তু একদম স্পষ্টভাবে বলা আছে, হ্যাঁ, রায়টা খুললেই দেখা যাবে, একটা মানে বেশ বড় একটা 225 পাতা সম্ভবত রায়টা, কিন্তু তার যে প্রথম দিকেই এটা আছে যে আধার কার্ড হয়তো ব্লক হয়ে যাবে, মানে যা ইঙ্গিত তাতে আধার কার্ডটা হয়তো ব্লক হয়ে যাবে, এবং যেহেতু আমাদের সবকিছু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক, আমাদের যা কিছু মানে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি সেগুলো তো আধার কার্ডের সঙ্গে লিঙ্ক, এবং এখনই আমরা শুনতে পাচ্ছি, এটা আমরা বিহারে আমরা বহুজনের কাছ থেকে শুনেছি যে ব্যাংকে গিয়ে তারা কেওয়াইসি আপডেট করতে পারেননি, তারা জমি টমি রেজিস্ট্রি করতে পারছেন না, এগুলো কিন্তু করতে পারছেন না। এখান থেকে মানুষের এই ভয়টা হওয়া কিন্তু অসঙ্গত নয় যে আগামী মাসে যদি আমার অ্যাকাউন্টে স্যালারিটা না ঢোকে, বা আমার বাড়ির যদি কোনো কাজ করতে যাই, কোনো রেজিস্ট্রি করতে যাই, কিছু না করতে পারি, এটা কিন্তু খুব একটা অসঙ্গত নয় যে আধার কার্ডের সঙ্গে সমস্ত কিছু লিঙ্ক, এটা ব্লক হয়ে গেলে পরেই ব্যাপারটা পুরো শেষ হয়ে যাবে। এই এটা কিন্তু চালিয়েছে, এবং এর কিন্তু বাস্তব কারণ রয়েছে। আর এটা তো দেখেছি যে এই যে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া এই ঘটনাগুলো তো হয়েছে, আপনারা সংবাদের সঙ্গে আছেন, আপনারা আমার থেকে অনেক ভালো জানেন যে এই জিনিসগুলো হয়েছে। এই উদাহরণগুলো দেওয়া, এবং প্রতিদিন আমাদের বিরোধী দলনেতা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে হুমকি দিয়ে যাচ্ছেন, এবং ঘুষপেটিয়া মানে দেশে 1.5 কোটি রোহিঙ্গা আছে ইত্যাদি ইত্যাদি যে সমস্ত তারা বলেছেন, এই জায়গাগুলো থেকে মানুষের এই আতঙ্ক তো অসঙ্গত নয়, এই আতঙ্ক হতেই পারে, এবং সেখান থেকে স্বতঃস্ফূর্ত হয়তো একটা মানে একটা বিস্ফোরণ একটা ঘটতেই পারে, মানুষের আবেগের বিস্ফোরণ, মানুষের ভয়ের এই বিস্ফোরণগুলো ঘটতেই পারে যে জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে আজ পর্যন্ত। এবার প্রশাসনিক ব্যাপারটা মুখ্যমন্ত্রী কিভাবে সামলাবেন, তিনি কতটা অবগত আছেন, বা যে পরিণতিটা তিনিও আশঙ্কা করছেন যে এটা থেকে রাষ্ট্রপতি শাসনের দিকে ব্যাপারটা টার্ন নিতে পারে, সেই জায়গা থেকে তারা যে ইয়েগুলো নেবেন সেটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। আমরা যেহেতু আন্দোলনের মানুষ, আমাদের ইন্টারেস্টের জায়গাটা হচ্ছে আন্দোলনের ব্যাপারটা, যে মানুষ সত্যি আমরা সত্যি আতঙ্কিত যে মানুষ এটা ভীষণভাবে প্রতারিত হচ্ছেন, এবং এটা অদ্ভুত একটা ভাবে যে স্বাধীনতার পর থেকে কোনোদিন মানুষ দেখেনি যে এইরকম ভাবে তার ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, এত লার্জ স্কেলে এরকম ভাবে ব্যাপক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, মানে এক কথায় যথেষ্ট মানে জেনুইন ভোটারদের নাম কেটে গেল, তাদের যথেষ্ট ডকুমেন্ট তারা প্রডিউস করেছিলেন তা সত্ত্বেও কেটে গেল। সুদীপ্তদা বললেন যে মুসলমান হওয়ার জন্য যে মানে জেনুইন ভোটার ছিল তার ভোটাধিকার কেটে গেল, এটা তো আমরা ভুরি ভুরি দেখেছি। এর এক্সপ্লেনেশন কি করে হবে? আর এই যে 15 দিনের মধ্যে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে যে কি বলবো ট্রাইব্যুনালের, সেই ট্রাইব্যুনালে এত বিপুল সংখ্যক মানুষের কতটা তারা তাদের অধিকার ফিরে পাবেন, এটাও একটা বিবেচ্য। থামাচ্ছি, 15 দিন যেটা বলা হচ্ছে 15 দিনের মধ্যে আবেদন করতে হবে, কিন্তু যেটা জানা যাচ্ছে যে দ্বিতীয় পর্যায়ের যে নির্বাচন সেখানে মনোনয়ন দাখিলের দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম আসবে তারাই ভোটাধিকার পাবেন, এরকমই তো শোনা যাচ্ছে। সেটা তো 9 তারিখ আছে, কিন্তু আগের দিন যেহেতু আমি আগের দিন ছিলাম, সেদিন আবিদ হোসেন স্যার একটা কথা বলেছিলেন যে ওইটা 15 দিন আছে ঠিকই, কিন্তু আপনাকে এটা 1-2 দিনের মধ্যেই করে দিতে হবে, কারণ এটা আমরা দেখছি যে প্রতি মুহূর্তে মুহূর্তে এদের ভাষ্য বদলে যাচ্ছে। হ্যাঁ, হয়তো দেখা গেল যে বিষয়গুলো অ্যাপ্লাই করা হলো, কাজ হলো না, এই আশঙ্কা কিন্তু অনেকেই করছেন। এই আশঙ্কা আমাদেরও যে নেই তা নয়, এই জিনিসগুলো ঘটছে, আমরা মানে থেকে থেকে শিক্ষিত প্রতি মুহূর্তে। তো এই জায়গা থেকে মানুষ তার প্রতিবাদ করছে, শুধু যে কালকে মালদার মোথাবাড়িতে হয়েছে তা না, মালদার মোথাবাড়িতে হয়তো একটা মানে কি বলবো অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে বলে সেটা আলোচনায় এসেছে, কিন্তু এই প্রতিবাদ কিন্তু একদম দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে ব্যাপারটা ছড়িয়ে পড়েছে, এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক
ব্যবস্থা নেবেন, এবং নির্বাচন কমিশন এখন যেহেতু মানে মুখ্য সচিব থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা ব্যাপক রদবদল ঘটিয়েছেন, সেখানে ডেফিনেটলি ওনাদের কাজের অসুবিধে হচ্ছে। ওনারা যে অফিসারদের দিয়ে কাজ করিয়ে থাকেন সেই অফিসাররা নেই, নতুন অফিসাররা এসেছেন, তারা কতটুকু সহযোগিতা করছেন সেটা মুখ্যমন্ত্রী নিজে কিছু অভিযোগ করেছেন যে সচিব এখনো তার সাথে কোনো কথাই বলেননি, তারা তার সিদ্ধান্ত নিচ্ছেন। এটা তো সমস্যাই, এটা তাদের ক্ষেত্রে সমস্যা, এবং তাদের এটা একটা আশঙ্কা, এটা পাবলিকেরও আছে, এটা ওনাদের আরো বেশ করতে যে কোনো মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো অবস্থা হয়ে যেতে পারে। তো এই হলো ব্যাপার। তো এরকম একটা জায়গাতে মানুষ কিন্তু তার প্রতিবাদটা করবেই, মানুষ তার প্রতিবাদ জারি রাখবেই, তার আতঙ্ক আছে, একদম ভ্যালিড রিজন রয়েছে তার আতঙ্ক থাকার জন্য। এবং আমার তো নিজেরই একটা প্রশ্ন আছে যে যে মানুষটা আগের ভোটটা দিয়েছিল এবং যে মানুষটা পরের ভোটও দেবে, তাহলে সেই মানুষটা এবারের ভোটটা দেবে না কেন? আগের ভোটটা দিয়েছিল, সুপ্রিম কোর্ট বলছেন যে পরের ভোটটাও সে দিতে পারবে, কিছু মানুষ তো পরের ভোটে দিতে পারবে, তাহলে এই ভোটটা একটা ব্যাপক সংখ্যক মানুষ তার অধিকারটা হারাবে কেন? এবং এই যে ব্যাপক সংখ্যক মানুষ হারাবে অধিকার, তার ফলে কিন্তু নির্বাচনে ফলাফল কিন্তু তার উপর প্রভাব পড়বে। যে একটা এলাকা এরকম তো শোনা যাচ্ছে যে একটা এলাকায় ধরুন 2000 ভোটে আগের বার মানে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল, সেখান থেকে হয়তো 15,000 মানুষকে কেটে দেওয়া হয়েছে। তাহলে সেখানে ডেফিনেটলি এই যে মানুষগুলো ভোট দিতে পারলেন না, সেই মানুষগুলো ভোট না দেওয়ার ফল কিন্তু নির্বাচনের ফলাফলে পড়বে। এটা কার পক্ষে যাবে, কি উদ্দেশ্যে করা হচ্ছে, এই উদ্দেশ্যটা কতটা সৎ, কতটা এগুলো তো প্রশ্ন উঠবেই। আর এর মধ্যে মানে আমরা শুধু এইটুকু এত নিরীহ ব্যাপারটা আমরা ভাবতেই পারছি না, কারণ যেহেতু 2003-এর যে নাগরিকত্ব আইনের সংশোধন, সেটাকে মানে পদে পদে ফলো করা হচ্ছে, প্রত্যেকটা পদে পদে। আমরা কিন্তু ওনারা একটি কাজও বেআইনি করেননি, এবং এনআরসি আইনকে যদি কেউ পড়েন তাহলে পরিষ্কার দেখতে পাবেন ঠিক যেভাবে আজকে এসআইআরটা এনপিআরটাই এসআইআর নাম নিয়ে করা হলো, তারপরে এদেরকে মানে যে অ্যাডজুডিকেশন বা ইত্যাদির মাধ্যমে এটাকে জুডিশিয়ারির হাতে তুলে দেওয়া হলো, জুডিশিয়ারির ছাপ মেরে তাদেরকে বেনাগরিক করে পাঠিয়ে দিলেন, এবং তারপরে ফরেনার্স ট্রাইব্যুনাল, যেটা আসামে আমরা দেখেছি, একদম এটাই এনআরসি আইনে লেখা রয়েছে, এবং ঠিক সেটাই ফলো করা হচ্ছে এখানে। ওনারা কিচ্ছু এদিক ওদিক করছেন না, ওনারা কিন্তু একদম সঠিক ঠিকঠাক লাইনে রয়েছে। আর আমরাই বা ভুল বুঝতে যাবো কেন? যারা একটু আধটু আইনটা ঘাটাঘাটি করেছে তারা ব্যাপারটা ঠিক বুঝছেন, ব্যাপারটা কি হবে না হবে, তারা ব্যাপারটা ঠিকই বুঝছেন।